শিক্ষক বা শিক্ষিকা হওয়ার যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ বোর্ডের কমন 5টি প্রশ্ন হচ্ছে চাকরিটা না পেলে আপনি কি করবেন। এরপর যে পরবর্তী প্রশ্ন আছে যে চাকরিটা না পেলে তার পিছনে আপনি কোন কোন কারণকে দায়ী করতে পারবেন। 3 নম্বরে যে প্রশ্নটি করা হয় যে আপনাকে কেন আমরা যোগ্য হিসেবে বেছে নেব বা বিবেচনা করব, এবং তারপরেই যে প্রশ্ন করা হয় যে আপনি কেন নিজেকে যোগ্য মনে করেন, এবং সবার শেষে যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর আগের বছর অনেকজনকে করা হয়েছে, যে এখন পড়াশোনা ছাড়া আপনি অন্য কি কাজ করছেন। এই 5টি প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আজকের এই বিশেষ পর্ব। যারা এসএলএসটি অথবা প্রাইমারির ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছেন তারা আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। হতে পারে এই 5টি প্রশ্নের মধ্যে কোনো একটি প্রশ্ন আপনার জন্য ইন্টারভিউ বোর্ডে অপেক্ষা করছে। প্রথম প্রশ্ন, চাকরিটা না পেলে আপনি কি করবেন। সবার আগে ভাবুন যে আপনার কি করার আছে। আপনার করার আছে এটাই যে কিছুই করার নেই। এই মুহূর্তে আপনাকে বাড়ি যেতে হবে এবং বাড়ি গিয়ে নতুন করে প্রিপারেশন নিয়ে নতুন করে নিজেকে রেডি করে আবার পুনরায় এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তাহলে এটাই হচ্ছে উত্তর। এবারে এই উত্তরের সঙ্গে নির্দিষ্ট কিছু অংশ জুড়ে দিতে হবে, যেটা হচ্ছে যে সরকার সুযোগ দেবে তবেই তো আপনি দ্বিতীয়বার আবার আসবেন। তারপরে হচ্ছে আপনি যখন বাড়ি গেলেন আপনি তো নির্দিষ্ট বিষয় জানতেন যে আমাকে এইরকম করে প্রিপারেশন নিতে হবে, সেই রকম করেই নিয়ে এসেছেন, তারপরেও পাননি। তাহলে আপনার যে প্রিপারেশন সেখানে কোথাও খামতি ছিল, সেগুলোকে দূর করতে হবে। তারপরে যে বিষয়টা হচ্ছে যে আপনি নিজেকে এখনো যোগ্য রূপে গড়ে তুলতে পারেননি। কেন যোগ্য রূপে গড়ে তুলতে পারেননি তার জন্য আত্মসমীক্ষা, আত্মমূল্যায়ন করতে হবে। তাহলে সেই যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরে আমরা এই অংশগুলোকে যদি জুড়ে দিতে পারি তাহলে চাকরিটা না পেলে আপনি কি করবেন, আশা করি সেই প্রশ্নের সঠিক উত্তর বলা যাবে। তাহলে বিষয়টিকে আমরা এরকম ভাবে বলতে পারি যে আমি যদি আজকে এখানে এই নির্বাচন প্রক্রিয়ায় নিজেকে যোগ্য প্রমাণ করতে না পারি তাহলে সবার আগে আমি বাড়ি গিয়ে আত্মসমীক্ষা বা আত্মমূল্যায়নের দ্বারা আমার সেই সকল ত্রুটিগুলিকে খুঁজে বের করার চেষ্টা করব যে ত্রুটির জন্য আজকে আমি এখানে নির্বাচিত হতে পারিনি। তারপর সেই ত্রুটিগুলোকে অবশ্যই দূর করব এবং পরে সরকার যখন আমাকে সুযোগ দেবে তখন আমি আবার এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করব এবং এটা আশা রাখি যে তখন আমি অবশ্যই সফল হতে পারবো। তাহলে দেখুন, আমার মনে হয় যে এর থেকে ভালো কোনো উত্তর এই প্রশ্নের হতে পারে না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে চাকরি না পেলে আপনি সেই না পাওয়ার পিছনে কাকে দায়ী করবেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ ইন্টারভিউয়ার যখন আপনাকে চুজ করবেন না তখন আমরা সবসময় সেই দোষটা কিন্তু ইন্টারভিউয়ারের ঘাড়েই চাপিয়ে দিই যে তিনি আমাকে সঠিক মূল্যায়ন করতে পারেননি, আমি যে প্রশ্নের উত্তর দিয়েছি সেগুলো তিনি শোনেননি, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু হতে পারে। এখন সেই নির্দিষ্ট বিষয়টি আপনার মধ্যে কতটা প্রতিফলিত হচ্ছে, আপনি এখানে দাঁড়িয়েই কি ইন্টারভিউয়ারদেরকে দোষ দিচ্ছেন যে চাকরি না পেলে আপনি দায়ী? তো সেই নির্দিষ্ট বিষয়টি কিন্তু এই প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে তিনি খুঁজে নেওয়ার চেষ্টা করছেন যে আপনার ব্যর্থতা, তার জন্য আপনি কাকে দায়ী করেন, নিজেকে দায়ী করেন না অন্য কাউকে দায়ী করেন। তো আমরা আমাদের উত্তরের মধ্যে সেই নির্দিষ্ট বিষয়টিকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তাহলে চাকরিটা যদি আপনি না পান সেখানে যাদের উপর সেই দায়গুলো বর্তায় তার সবার আগে রয়েছেন আপনি। আপনার উপর সেই দায় বর্তায় যে আপনি নিজেকে যোগ্য রূপে গড়ে তুলতে পারেননি, তাই চাকরিটা পাননি। দ্বিতীয় আরো একজনের উপর দায় বর্তায়, সেটা হচ্ছে যারা চাকরিটা পেয়েছে। দেখুন, এই নির্দিষ্ট বিষয়টি আপনারা আশা করি ভাবতে পারেননি যে শুধু আমার দোষ, আমি নিজেকে যোগ্য রূপে প্রমাণ করতে পারিনি তাই আমি চাকরিটা পাইনি, কিন্তু আপনার সঙ্গে আরো একজনের উপর ঘাড়ে কিন্তু দোষটা চাপে। সেটা হচ্ছে যে যিনি নিজেকে যোগ্য প্রমাণ করতে পেরেছেন। তাহলে দুটো হাত এক জায়গায় আছে। প্রথম হওয়ার এটা একটা উপায় যে আমি এগিয়ে গেলাম, এবং আরো একটি উপায় রয়েছে যে ইনি পিছিয়ে গেলেন, আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকলাম, তবুও কিন্তু আমি এগিয়ে গেলাম। তাহলে এই দুটো নির্দিষ্ট বিষয়কে কিন্তু ভাবতে হবে। যে এখানে বলা হয়েছে যে চাকরিটা না পেলে আপনি কাকে কাকে দায়ী করবেন, হ্যাঁ, বা চাকরিটা না পাওয়ার জন্য সেই যে ব্যর্থতা সেটা কার কার উপর বর্তায়। তাহলে প্রথমে আমার উপর বর্তায় যে আমি নিজেকে এই পদের জন্য এখনো সঠিকভাবে বা এখনো নিজেকে যোগ্য রূপে প্রমাণ করতে পারিনি, এটা যেমন একটা কারণ। দ্বিতীয় হচ্ছে যে আমি আমার যোগ্যতা যতটা প্রমাণ করতে পেরেছি তার থেকে আমার যারা প্রতিযোগিনী ছিল তারা নিজেকে আরো বেশি প্রমাণ করতে পেরেছে। তাহলে চাকরিটা না পাওয়ার পিছনে শুধুমাত্র আমি নিজেকে যোগ্য রূপে প্রমাণ করতে পারিনি এই কারণটি দায়ী নয়, তার সঙ্গে আরো একটি কারণ দায়ী রয়েছে, সেটা হচ্ছে যে আমার যারা প্রতিদ্বন্দ্বী তারা আমার থেকে নিজেকে আরো বেশি যোগ্য রূপে প্রমাণ করতে পেরেছে। এই নির্দিষ্ট লজিক দুটিকে আমরা এই প্রশ্নের উত্তরের মধ্যে রাখার চেষ্টা করব। আসুন এর পরবর্তী 3 নম্বর প্রশ্ন, সেই 3 নম্বর প্রশ্নের দিকে পা বাড়াই। সেই 3 নম্বর প্রশ্নের দিকে পা বাড়ানোর আগে একটি বিশেষ ঘোষণা, আমাদের পেইড ব্যাচ রয়েছে। যে সকল প্রশ্নগুলি এখানে আলোচনা করি সেই সকল প্রশ্নের নোট বানিয়ে সেখানে দেওয়া হয়, এবং এই চ্যানেলে যে সকল টিচিং ডেমনস্ট্রেশনগুলো দেখে থাকেন সেই টিচিং ডেমনস্ট্রেশনগুলো, বেশ কিছু টিচিং ডেমনস্ট্রেশন পেইড ব্যাচের জন্য সংরক্ষণ করে রাখা আছে। যারা পেইড ব্যাচে যুক্ত হন তাদেরকে সেগুলো দিয়ে দেওয়া হয়। কাজে আপনাদের যার ইচ্ছা
তিনি পেইড ব্যাচে যুক্ত হতে পারেন। খুব বেশি না, মাত্র 500 টাকা নেওয়া হয় একবারই। আর যারা যুক্ত হতে চাইছেন না তারা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, এটাকে সাবস্ক্রাইব করুন, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিওকে দেখুন। আশা করি ইন্টারভিউয়ের দৌড়ে আপনাকে অনেকটা এগিয়ে দিতে পারবো। তো আসুন পরবর্তী যে 3 নম্বর প্রশ্ন, সেই 3 নম্বর প্রশ্নের দিকে পা বাড়াই। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনাকে কেন আমরা বেছে নেব। দেখুন, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে বলতে পারি যে সরকার নির্ধারিত যে যোগ্যতা মান, সেই যোগ্যতা মানগুলিকে আমি সব অর্জন করতে পেরেছি। যেমন উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার, সেটা আমি পেয়েছি। যেমন আমাকে ডিএলএড করতে হয়েছে, হ্যাঁ, সেটাকে আমি সম্মানের সঙ্গে উত্তীর্ণ হতে পেরেছি সেই পরীক্ষায়। তারপর যে টেট পরীক্ষা হয়েছিল, সেই টেট পরীক্ষায় আমি কোয়ালিফাই করেছি। এখন এই যে যোগ্যতা মান, যে একজন শিক্ষক বা শিক্ষিকা হতে গেলে সরকার নির্ধারিত যে যোগ্যতা মান, সেই যোগ্যতা মানগুলি আমি সবই উত্তীর্ণ হতে পেরেছি বা সবগুলোকে আমি আয়ত্ত করতে পেরেছি। এখন এই যে ইন্টারভিউ প্রক্রিয়া, সেখানে আমি অংশগ্রহণ করেছি। আপনাদের কাছে আমি যদি নিজেকে যোগ্য বলে প্রমাণ করতে পারি, তাহলে অবশ্যই আমার মনে হয় যে আপনারা আমাকে এই পদের জন্য যোগ্য মনে করবেন এবং বেছে নেবেন। তাহলে দেখুন, একটা নির্ভরযোগ্য উত্তর যে কেন আমি আপনাকে বেছে নেব, তো তার উত্তর হচ্ছে যে আপনারা যে পদের জন্য যে 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 কাজকে সামনে রেখে ইন্টারভিউ নিচ্ছেন, আমি নিজেকে সেই কাজের যোগ্য মনে করছি এবং নিজের যোগ্যতাকে প্রমাণ করার জন্য যা কিছু প্রয়োজন সেগুলোকে সব আমি রপ্ত করতে পেরেছি। আমি টেট কোয়ালিফাই করেছি, আমি ডিএলএড করেছি, আমি 50% মার্কস পেয়েছি। এখন এখানে দাঁড়িয়ে রয়েছি। এখন যদি আপনারা আমাকে যোগ্য বলে বিবেচনা করেন, যদি নির্বাচন করেন, তাহলে অবশ্যই আমি নিজেকে এই পদের যোগ্য বলে মনে করব এবং এটা প্রমাণ করতে পারবো যে আমার মধ্যে সেই যোগ্যতা আছে। তাহলে এটাই হচ্ছে নির্দিষ্ট উত্তর, যে সরকার নির্ধারিত যা কিছু যোগ্যতা মান, সেগুলিকে আমি অর্জন করে এখানে উপস্থিত হতে পেরেছি। এখন আপনারা যদি আমাকে যোগ্য বলে মনে করেন বা আমি যদি আমার যোগ্যতা আপনাদের সামনে প্রমাণ করতে পারি, তাহলে আমি অবশ্যই এটা দাবি করতে পারি যে আমি এই পদের যোগ্য, আমি এই চাকরিটা পাওয়ার উপযুক্ত একজন মানুষ। পরবর্তী 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনি কেন নিজেকে যোগ্য বলে মনে করেন। দেখুন, 3 নম্বর প্রশ্নে যে উত্তর বলেছিলাম, এই নির্দিষ্ট প্রশ্নের সেই একই উত্তর, শুধু প্রশ্নের অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এর আগে বলা হয়েছিল যে আপনাকে কেন আমরা বেছে নেব। তো তার উত্তর ছিল এটাই যে আমি আমার যোগ্যতা মানগুলিকে যদি আপনাদের সামনে প্রমাণ করতে পারি, তাহলে আমি নিজেকে যোগ্য বলে দাবি করতে পারি এবং আপনারা আমাকে বেছে নিতে পারেন। আর আমি যদি আমার যোগ্যতা মানকে এখানে প্রমাণ করতে না পারি, আমার যে যোগ্যতা সেটা যদি আপনাদের সামনে প্রমাণ করতে না পারি, তাহলে আপনারা আমাকে বেছে নেবেন না। স্বাভাবিক ব্যাপার। তো 4 নম্বরে কিন্তু সেই একই প্রশ্ন যে আপনি কেন নিজেকে যোগ্য মনে করেন। তাহলে আমি কেন নিজেকে যোগ্য মনে করি? আমি এই কারণে নিজেকে যোগ্য মনে করি যে সরকার নির্ধারিত যা কিছু নিয়ম রয়েছে, যা কিছু চাওয়া হয়েছে যে একজন শিক্ষক বা শিক্ষিকা হতে গেলে যে সকল ন্যূনতম যোগ্যতাগুলি প্রয়োজন, সেই সকল যোগ্যতা মানগুলি আমি অর্জন করেছি। কাজে সেদিক থেকে আমি যোগ্য, আমি ইন্টারভিউ বোর্ডে আসতে পেরেছি। এখন এখানে যদি আমি আপনাদের সামনে আমার যোগ্যতাকে তুলে ধরতে পারি, তাহলে অবশ্যই আমি নিজেকে এই পদের জন্য যোগ্য বলে মনে করব। এবং আমার যেটা মনে হচ্ছে যে এই কথোপকথন পর্বে আমি নিজেকে যথেষ্ট প্রতিষ্ঠা করতে পারছি আপনাদের সামনে, তাই এই অবস্থায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে আমি হয়তো নিজেকে এই পদের জন্য যোগ্য রূপে গড়ে তুলতে পেরেছি। বেশ, আশা করি এটুকু উত্তর দিলে খুব একটা খারাপ কিছু হবে না। এরপরে 5 নম্বরে আছে যে এখন পড়াশোনা ছাড়া আপনি অন্য কি করছেন। দেখুন, কেউ যদি ভাবে আমি কাজ করব, তাহলে তার জন্য পৃথিবীতে কিন্তু অনেক কাজ আছে, তাই না? তাহলে আমি চাকরির জন্য নিজেকে প্রস্তুত করছি, সেটা যেমন একটা কাজ, তার সঙ্গে সেইগুলোকে আমরা কাজ বলবো যার সঙ্গে আমার কিছু অর্থ উপার্জন হয়, এবং প্রত্যেকটা মানুষ তাকেই কিন্তু কিছু না কিছু অর্থ উপার্জন করতেই হয়। তাহলে আপনি এখন কি করছেন? আমি পড়াশোনা করছি চাকরি পাওয়ার জন্য, সেটা অবশ্যই ভালো, কিন্তু তার বাইরে এমন কোনো কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারিনি যেখান থেকে কিছু আমার আর্থিক সংস্থান হতে পারে। তাহলে দেখুন, যখনই আমি বলবো যে আমি শুধুমাত্র পড়াশোনা করছি, আপনি একটা চাকরির ইন্টারভিউ দিতে এসেছেন, কাজে আপনি কিন্তু আর শিশু নন বা ছোট ছেলে নন যে শুধু পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, তাই না? এটা আপনারা আশা করি সকলেই স্বীকার করবেন। তাহলে এখন যদি কোনো একজন ব্যক্তি বলে যে কাজ তো কিছু নেই, বাড়িতে বসে আছি, তাহলে দেখুন তার সম্বন্ধে আপনার একটা খারাপ ধারণা জন্মালো যে এই মানুষটা কুড়ে, এ কাজ করতে চায় না, তাই কাজ করে না। কাজেই আপনি যখন কোনো একজনকে নিযুক্ত করবেন, নিশ্চয়ই কোনো কুড়ে মানুষকে নিযুক্ত করবেন না যার কাজের প্রতি কোনো একাগ্রতা নেই, যে কাজ করতে চায় না। তাহলে আমরা যখন কোনো একজনকে কাজ দেবো, আমরা সেই মানুষকেই বেছে নেব যে কাজকে ভালোবাসে, কাজকে আঁকড়ে ধরে করতে চায়। তাহলে আপনি যখন তুলে ধরবেন যে পড়াশোনার বাইরে আমি আর কোনো কিছু করি না, এই অবস্থায় শুধু পড়াশোনাই করছি, নিজেকে তৈরি করছি, তখন কিন্তু ইন্টারভিউয়ারদের এটা মনে হতে পারে যে পৃথিবীতে এত কাজ আছে, কমপক্ষে 4টে ছেলেকেও তো পড়াতে পারো।
হ্যাঁ, তো সেই কাজটাও যখন করো না তাহলে তুমি হয়তো কুড়ে, এরকম একটা ধারণা তাদের মধ্যে হতে পারে। কাজেই আপনারা, আমার যেটা মনে হয়, আপনার ভিন্ন ধারণা হতে পারে, আমার যেটা মনে হয় যে আমরা সবসময় ইন্টারভিউ বোর্ডে কোনো না কোনো একটা কাজের সঙ্গে যুক্ত হয়ে আছি, এটাকে তুলে ধরতে পারলে আমাদের পক্ষে সব থেকে সেটা লাভজনক একটা বিষয় হয়। তাই আপনিও অবশ্যই যে পড়াশোনা করছি, চাকরির প্রস্তুতি নিচ্ছি, এটাকে বলুন, তার সঙ্গে ছোট্ট একটা কাজের কথা বলুন, যে কাজ থেকে আপনার কিছু উপার্জন হয়। তাহলে আমার মনে হয় যে ইন্টারভিউয়ারের চোখে, ইন্টারভিউয়ারের দৃষ্টিতে আপনি নিজেকে আরো ভালো করে তুলে ধরতে পারবেন। তো যাই হোক, আজকের এই 5টি প্রশ্ন, সেই প্রশ্নের সম্ভাব্য উত্তর এখানেই শেষ হলো। আপনার উত্তর আমার উত্তরের সঙ্গে নাও মিলতে পারে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আপনি দাঁড়িয়ে হাসি মুখে কোথাও না আটকে যেটাকে বলতে পারলেন, সেটাই হচ্ছে উত্তর, এবং তার মধ্যে আপনার নিজস্ব দর্শনটা লুকিয়ে রয়েছে। কাজে আমার এগুলোকে শুনবেন এবং অবশ্যই ইন্টারভিউ বোর্ডে সেই কথাগুলিকে নিজের ভাষায়, নিজের মতো করে, নিজের মুখে বলার চেষ্টা করবেন। তাহলেই সবসময় সঠিক উত্তরটা হবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।